গুড মর্নিং সকল স্টুডেন্টসকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আজকে চলে এসেছি নতুন একটা অংশ নিয়ে আলোচনা করতে। আমরা পূর্বের ক্লাসে কি কি আলোচনা করেছিলাম? কেউ একটু বলো আমাকে, কি আলোচনা করেছিলাম? পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আখ সম্পর্কে, তাই তো? সেখানে আমরা জেনেছি যে চিনি তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে আখ, বা আখের বিভিন্ন অর্থনৈতিক অনুকূল পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, আঞ্চলিক বন্টন সবই আমরা ধীরে ধীরে আলোচনা করেছি। তোমরা দশম শ্রেণী তোমাদের পাঠ্যসূচিতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে পঞ্চম অধ্যায় ভারতের কৃষি ব্যবস্থা আমরা আলোচনা করছিলাম। তো বিগত কয়েকটি ক্লাস ধরে আমরা ভারতীয় কৃষি ব্যবস্থার পাঠ্যসূচির অন্তর্গত যে কটি ফসল ছিল সবকটি ফসল সম্পর্কে আমরা আলোচনা করেছি, তাই তো? এছাড়াও আমরা জেনেছি খারিফ শস্য সম্পর্কে জেনেছি, রবি শস্য সম্পর্কে জেনেছি, জায়িদ শস্য সম্পর্কে জেনেছি, বাগিচা ফসল কাদের বলা হয় এবং কি কারণে বলা হয়, এবং তার উদাহরণ বা কোন কোন শস্যকে বাগিচা ফসল বলা হয় সেগুলো আমরা জেনেছি। আচ্ছা, আমাকে বলো তো, আমাদের প্রধান খাদ্য ফসল কি? ধান হচ্ছে আমাদের প্রধান খাদ্য ফসল, তাই তো? আর দ্বিতীয় প্রধান খাদ্য ফসল গম। আচ্ছা, এই ধান গমের পরে তৃতীয় প্রধান খাদ্যশস্য হিসেবে আমরা কি ব্যবহার করি বলতো? মিলেট, তাই তো? আচ্ছা, এই মিলেট একত্রে তিনটি শস্য নিয়ে মিলেট বলা হয়ে থাকে। তো বলো তো আমাকে, কোন কোন শস্য নিয়ে আমরা মিলেট বলে থাকি? জোয়ার, বাজরা, রাগি। ভেরি গুড। আচ্ছা, এই তিনটি খাদ্যশস্য বা ফসল আলোচনার পরে আমরা কোন বিষয়ে আলোচনা করেছিলাম? বাগিচা ফসল, তাই তো? যেটা আমাদের প্রধান পানীয় বাগিচা ফসল বলতে পারি, সেটা কি? চা। তোমরা চা খাও তো? আচ্ছা, চায়ের পরে আমরা আলোচনা করেছিলাম কফি সম্পর্কে, তাই তো? আচ্ছা, কফি হয়ে গেছিল, তারপরে আমরা আলোচনা করেছিলাম কার্পাস চাষ সম্পর্কে, এবং লাস্ট যে ফসল আমরা আলোচনা করেছিলাম যেটা হচ্ছে আখ বা ইক্ষু। এই আখ বা ইক্ষু আমাদের দৈনন্দিন জীবনে ব্যাপকভাবে জড়িয়ে আছে। বিশেষ করে চিনি এবং আখের রসও বিভিন্ন রোগের ক্ষেত্রে বেশ উপশম হিসাবে কাজ করে, পথ্য হিসাবে কাজ করে। এগুলো আমরা সবকিছু জেনেছি। আমরা এই ফসল সম্পর্কে আলোচনার সময় সময় দেখবে অনেকগুলো কিছু কিছু ফসলের সেই ফসলের সমস্যা, অর্থাৎ ভারতবর্ষে সেই ফসল চাষ করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় সেগুলো আমরা একটু একটু করে আলোচনা করেছি। তো আমি এখন আজকের যে অংশটা আলোচনা করব সেটা হচ্ছে আমরা বিগত যা ভারতীয় কৃষি ব্যবস্থা সম্পর্কে যতটুকু জেনেছি, সব ফসল সম্পর্কে, শস্য সম্পর্কে যতটুকু জেনেছি, সেই কৃষি ব্যবস্থার সমস্যা, কি কি সমস্যা আমরা লক্ষ্য করতে পারি এবং তার সমাধান কিভাবে আমরা সমাধান করতে পারি, সরকারি দিক থেকে হোক বা ব্যক্তিগত পর্যায়ে হোক বা বিভিন্ন কারণে হোক, আমরা কিভাবে এর সমাধান করতে পারি, এগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তোমাদের মধ্যে থেকে আমাকে কেউ বলো, তোমরা তো এতদিন কৃষি ব্যবস্থাটা জেনেছো এবং কারোর কোনো অসুবিধা সেরকম ভাবে ছিল না, তো না থাকলেও আমাকে একটু বলো যে এই যে ভারতীয় কৃষি ব্যবস্থা কি কি সমস্যা আছে বলে তোমরা মনে করো? কি মনে হয়, বা তোমরা তো দৈনন্দিন জীবনে চলাফেরা করতে করতে বা গ্রাম্য পরিবেশে গিয়েছো বা দেখেছো, কি প্রধানত কি সমস্যার সম্মুখীন তোমরা দেখেছো? তোমাদের কি মনে হয় বলো? আবহাওয়া খামখেয়ালিপনা, তাই তো? যেটা আমরা তাহলে বলছি মৌসুমী বায়ু। যে মৌসুমী বায়ুর ওপরে ভারতবর্ষের কৃষি ব্যবস্থা ব্যাপকভাবে নির্ভরশীল
এবং ভারতবর্ষের অর্থনীতিও কিন্তু এই মৌসুমী বায়ুর উপরেই নির্ভরশীল, তাই না? মৌসুমী বায়ু যদি সঠিক সময়ে ভারতবর্ষে প্রবেশ না করে, তাহলে সঠিক পরিমাণে বৃষ্টিপাত হবে না। আবার যদি মৌসুমী বায়ুর প্রভাবে অতিরিক্ত বৃষ্টিপাত হয়, বন্যা হবে, তাহলে চাষ করা ফসল কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। আবার যদি স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হয়, তাহলে কি হবে? খরা হবে। তখন আর যে পরিমাণ চাষযোগ্য জমি চাষ করা যেত, জলের অভাবে আর চাষ করা যাচ্ছে না। এটা একটা কারণ গেল। আচ্ছা, আর কি তোমাদের মনে হয়? ক্ষুদ্র ক্ষুদ্র জমি, ভেরি গুড, খুব ভালো একটা পয়েন্ট বলেছো। এই ক্ষুদ্র ক্ষুদ্র জমি ভারতবর্ষের কৃষি ব্যবস্থার অন্যতম প্রধান সমস্যা। কারণ পূর্বে যে পরিমাণ জমি ছিল, বংশানুক্রমিকভাবে সেই জমিগুলো খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে আজকে একদম ছোট্ট ক্ষুদ্র খণ্ডে চলে এসেছে। দেখা গেল পূর্বে যে জমি 10 বিঘা জমি ছিল, এবং দেখা গেল কোনো এক পিতার তার 4 সন্তান, সমান ভাগে প্রত্যেককে যদি ভাগ করে দেওয়া হয়ে থাকে, তাহলে 10 বিঘা জমিকে যদি 4 ভাগে ভাগ করা হয়, কত করে পাবে সবাই? 2.5 ভাগ করে পাবে, তার মানে 2.5 বিঘা করে পেল। তাহলে দেখো, একটা বৃহৎ জমি যে 10 বিঘা, আবার অনেক সময় 10 বিঘা জমি হয়তো একসঙ্গে ছিল না, ভাগ ভাগ করে অংশ ছিল। তো সেটাকে যখন ভাগ করা হলো, আবার এই 2.5 বিঘা জমি যদি এখন যে পিতা আছে তার যদি আবার 2 থেকে 3টি সন্তান হয়, সেটা যদি ভাগ করা হয়, তাহলে কিন্তু দেখো 1 বিঘা করে হয়তো জমির ভাগ পড়বে। তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র জমি যখন হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেখানে বৃহৎ উদ্দেশ্যে একসঙ্গে কৃষিকাজ করা যাচ্ছে না বা যায় না। একটা ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয় ভারতীয় চাষিদেরকে। ঠিক আছে? তো আরো অনেক কারণ আছে, তো আমি জাস্ট তোমাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা নিজে থেকে আমাকে এই দুটো পয়েন্ট বা দুটো কারণের কথা আমাকে জানালে, আমার খুব ভালো লাগলো। তো চলো আমরা ভারতীয় কৃষি ব্যবস্থার প্রধান যে সমস্যাগুলো আছে, আমরা ধীরে ধীরে পরপর একটু আলোচনা করি, এবং তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয়, আমাকে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করবে। ঠিক আছে? আচ্ছা, ভারতীয় কৃষি সমস্যা হিসাবে কি বলছে? ভারতে বেশ কিছু শস্য ফলনে বিশ্বে শীর্ষস্থান, অর্থাৎ দেখবে ধানের ক্ষেত্রে যেমন প্রথম স্থান অধিকার করেছে, গমের ক্ষেত্রে দ্বিতীয় স্থান অধিকার করেছে, আরো অন্যান্য ফসলের ক্ষেত্রেও দ্বিতীয়, কোনটার ক্ষেত্রে চতুর্থ স্থান অধিকার করেছে। তো এত কিছু সত্ত্বেও ভারতীয় কৃষির কিন্তু বেশ কিছু সমস্যা লক্ষ্য করা যায়। আমরা যদি এই সমস্যাগুলোকে প্রতিহত করে যদি সমাধান করে এগোতে পারি, তাহলে ভারতীয় কৃষি ব্যবস্থা প্রত্যেকটা ক্ষেত্রেই প্রধান স্থান অধিকার, অর্থাৎ প্রথম স্থান, এবং বিশ্বে একটা অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। কি কি কারণ আছে? প্রথমে দেখো, 1 নম্বরে বলা হচ্ছে স্বল্প উদ্বৃত্ত। এই যে ভারতের যে ব্যাপক পরিমাণ জনসংখ্যা এবং প্রত্যেকটা পরিবারে অনেক পরিমাণ সদস্য সংখ্যা রয়েছে, অর্থাৎ এখন যে বর্তমান ভারতের জনসংখ্যা রয়েছে প্রায় 141 কোটির কাছাকাছি। এই অতিরিক্ত জনসংখ্যার জন্য মাথাপিছু কৃষি উৎপাদন অনেকটাই কম, এবং ধীরে ধীরে আরো কমে যাচ্ছে। ঠিক আছে? তো যে পরিমাণ শস্য বা যে পরিমাণ ফসল জমিতে চাষ করা হয়ে থাকে, তার সবটুকুই এই আভ্যন্তরীণ চাহিদা, অর্থাৎ নির্দিষ্ট ওই পরিবারের চাহিদা এবং ভারতবর্ষের সামগ্রিক কি বলবো আবাসিক যে ভারতবাসীর চাহিদা মেটানোর পর যেটুকু শস্য থাকে, সেটা খুব কম পরিমাণই শস্য উদ্বৃত্ত থাকে। যে এই উদ্বৃত্ত শস্য রপ্তানি করে সরকার একটা বৈদেশিক মুদ্রা অর্জন করবে, কিন্তু সেটা সেটা খুব একটা হয়ে ওঠে না। দেখো, আমি ছবিটা ম্যাপের ছবির মাধ্যমে দেখিয়েছি যে ব্যাপক পরিমাণ জনসংখ্যার একটা অংশ, এবং দেখো তার পাশেই একটা ধান জমিতে ধান চাষ করার ক্ষেত্রে এতগুলো কিন্তু শ্রমিক কখনোই লাগে না। তবে এখানে প্রায় 10 থেকে 12 জন কাজ করছে, কিন্তু এত পরিমাণ শ্রমিক কি প্রয়োজন হয়? হয় না।
এর থেকেই আমরা বুঝতে পারি যে অতিরিক্ত জনসংখ্যা, তো তারা কি করবে, সেই অর্থে বিশেষ কোনো কাজ নেই, তাই জন্য তারা এই যে পারিবারিক যে কৃষিকাজ, সেই কৃষিকাজে তারা বাধ্য হয়ে হাত লাগিয়েছে। ঠিক আছে। কৃষি শ্রমিকদের স্বল্প কর্মদক্ষতা। আমরা বিদেশে যে কৃষক দেখি, তিনি কিন্তু অনেকটা উচ্চ শিক্ষিত এবং বেশ সরকার দ্বারা বেশ প্রশিক্ষণ প্রাপ্ত। ঠিক আছে। এবং তাদেরও দেখা যায় তারা বেশ কৃষিক্ষেত্রে তাদের ডিগ্রিও অর্জন করতে দেখা গেছে, এবং সেই জন্য তারা খুব উন্নত প্রযুক্তিতে, উন্নত পদ্ধতিতে, বৈজ্ঞানিক পদ্ধতিতে তারা কিন্তু চাষবাস করে এবং সেখান থেকে তারা ব্যাপক পরিমাণ লাভবান হয়। কিন্তু আমাদের যে দেশ, অর্থাৎ যে কি বলবো, তোমার যে ভারতবর্ষে যেরকম দেশ, ঠিক আছে, মানে উন্নয়নশীল দেশ, মধ্যবিত্তের সংখ্যা যেখানে বেশি, এখানে কিন্তু কৃষক সেই অর্থে খুব বেশি প্রশিক্ষণ প্রাপ্ত বা সেই অর্থে বিদেশের মতো সেই অর্থে কিন্তু খুব শিক্ষা দীক্ষায় উন্নত হতে দেখা যায় না। ঠিক আছে। তো সেই জন্য দেখা গেল যেভাবে যে নির্দিষ্ট প্রশিক্ষণ পেলে হয়তো আরো বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করলে উৎপাদন আরো বৃদ্ধি পেত, সেটা যেহেতু সঠিক প্রশিক্ষণের অভাবে সেই রকম ভাবে আর ওই কৃষকের থেকে আমরা সেই সম্পদ পাই না। সেজন্য কি বলছে, একজন ভারতীয় চাষির উৎপাদন ক্ষমতা একজন মার্কিন চাষির মাত্র 1.8%। অর্থাৎ কোনো মার্কিন চাষি যেটুকু তার ক্ষমতা বা যেটুকু তার দক্ষতা রয়েছে, ভারতীয় চাষি তার মাত্র 1% বা 2%-এর কাছাকাছি মাত্র সেটা প্রয়োগ করতে পারে। ঠিক আছে। এছাড়াও রয়েছে ত্রুটিপূর্ণ বিপণন ব্যবস্থা। কি ত্রুটিপূর্ণ বিপণন ব্যবস্থা? দেখা যাচ্ছে ভারতবর্ষে শস্য যেমন সংরক্ষণ, অর্থাৎ ক্ষেত থেকে যখন শস্যটা বাজারজাত করতে হবে বা পরিবহন করে বিভিন্ন জায়গায় নিয়ে বাজারজাত করে বিক্রি করবে, তার যেমন সঠিক সংরক্ষণের অভাব লক্ষ্য করা যায় বা বিপণনের লক্ষ্য করা যায়, বিপণনের অভাব মানে সঠিকভাবে সেটাকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য। এবং যখন সরকার কর্তৃক সরাসরি গ্রহণ করা যায় না, তখন কি হয়, চাষি এবং বাজারের মধ্যে একটা থার্ড পার্সন, অর্থাৎ দালালি যেটা বলা হয়, মধ্যস্বত্বভোগী, যে মাঝখানে শুধু দাঁড়িয়ে থেকে ফসলগুলোকে ক্ষেত থেকে বাজারজাত করার জন্য সে ব্যাপক পরিমাণ লাভবান হচ্ছে। দেখা গেল কৃষকের কাছ থেকে যে সবজি বা শস্য 10 টাকায় কিনছে, বাজারজাত করছে সেটা দেখা গেল দ্বিগুণ দামে, 20 টাকা, 25 টাকা, 30 টাকায়। আর সেই ফসলটাই আমরা যখন কিনছি 40 টাকাতে কিনছি। তাহলে কৃষক 10 টাকা সবজি বিক্রি করছে বা কোনো ফসল বিক্রি করছে, মাঝখান থেকে দেখো প্রায় 20 থেকে 25 টাকা, 30 টাকা দাম বেড়ে যাচ্ছে। এবং এইখানটাতে কৃষকরা তাদের যে চাষ করবার যে ইচ্ছা বা যে লাভবান হওয়ার যে একটা যে আশা নিয়ে তারা কৃষিকাজ করতে নেমেছিল, সেটা যখন তারা পাচ্ছে না, তারা কিন্তু অনেকটা দমে যাচ্ছে সঠিক বিপণনের অভাবের জন্য। মাঝখানে যারা রয়েছে তারাই কমিশনে অতিরিক্ত বেশি লাভ করে নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে। এর পরে রয়েছে ক্ষুদ্র ও বিক্ষিপ্ত জমি। তোমরা একটু আগেই আমাকে কেউ একজন বলেছিলে যে ক্ষুদ্র ক্ষুদ্র জমি। দেখো আমি এখানটাতে প্রথম দুটো ছবি আমি এখানটায় দেখিয়েছি। দুটো ছবির মাধ্যমেই আমরা একটা আন্দাজ করতে পারছি যে যদি একসঙ্গে এক লত্তে জমি থাকে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই যান্ত্রিক পদ্ধতিতে বা যন্ত্রের সাহায্যে আধুনিক কৃষি পদ্ধতিতে একসঙ্গে জমিকে চাষ করতে পারি। কিন্তু দেখা গেল যখন জমির মালিকানা পরিবর্তন হয়ে যায়, তাহলে তাদের মানসিকতাও পরিবর্তন হবে পার্শ্ববর্তী মালিকের থেকে। তো তিনি যখন কোনো চাষ করবেন বা একই ধরনের চাষ পাশের মালিক নাও করতে পারে, তাহলে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এবং এই যে এতগুলো জমি পেরিয়ে মাঝখানে যে জমিটা রয়েছে, সেখানে
তাকে যন্ত্রপাতি নিয়ে যেতে হবে, এটা খরচ সাপেক্ষ থাকে, তাই না? তোমাদের প্রথমে আলোচনা করছিলাম আমি যে কিভাবে জমির ভাগগুলো ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে, তাই না? দেখো বলছে ভারতে কৃষিতে মাথাপিছু জমির পরিমাণ বেশ কম এবং জমিগুলো খুব ছড়িয়ে ছিটিয়ে ছোট ছোট রয়েছে, তাই যন্ত্রপাতি ব্যবহার এবং বৃহৎ মাত্রায় উৎপাদন সম্ভব হয় না, যেটা আমি তোমাদের বারবার বলছিলাম। সেই জন্য ভারতের এই কৃষি ব্যবস্থা কিন্তু যন্ত্রপাতি নির্ভর নয়, ভারতের কৃষি ব্যবস্থা সম্পূর্ণ শ্রমিক নির্ভর, যেটাকে জীবিকা সত্তা ভিত্তিক কৃষি বলে আমরা মনে করি। কারণ ভারতীয় কৃষকরা নিজের জীবিকার প্রয়োজনে, ঠিক আছে, খুব সামান্য যে উদ্বৃত্ত ফসল সেটাতেই তারা সেই লাভ থেকেই তারা তাদের জীবন ধারণ করছে এবং বাদবাকি ফসলটা নিজের পরিবারের জন্য খরচ করছে, ঠিক আছে। তারপর কি বলছে, ৭৬% কৃষকের জমি 2 হেক্টরেরও কম। তার মানে ভারতবর্ষের যে 100% কৃষক রয়েছে তাদের জমির পরিমাণ 2 হেক্টরেরও কম এবং 15% চাষির জমি 10 হেক্টরের বেশি, ঠিক আছে। এবং দেখা গেল কৃষক, সে তো আমাদের ভারতবর্ষে কৃষক মানে আমরা কি মনে করি, গরিব, এটা আমাদের প্রথম থেকে ধারণা। কিন্তু আবার কি হয়, যারা বড় বড় শিল্পপতি, বড় বড় যারা উদ্যোগপতি, তারা চাষবাস না করলেও তাদের কাছে দেখা গেল একটা কৃষকের থেকে অনেক বেশি পরিমাণ জমি তিনি কোনো না কোনো ভাবে বাজারজাত মানে কিনে রেখে তিনি তার কাছে গচ্ছিত রেখে দিয়েছেন। কিন্তু কৃষকের কাছে জমি থাকলে কৃষক কিন্তু সেই জমি থেকে সোনার ফসল ফলাতে পারত, তাই না? মৌসুমী বৃষ্টি নির্ভরতা, এটা নতুন করে আমি আর কিছু বলছি না, তোমরা তখনই বলেছিলে, আমি তখনই আলোচনা করে দিয়েছিলাম যে ভারতীয় কৃষি মৌসুমী বৃষ্টিপাতের উপর অতি নির্ভরশীল। জমিগুলোতে বর্ষাকালে বছরে একবার খারিফ চাষ হয়, কিন্তু মৌসুমী বায়ু যদি অতিবৃষ্টি হয় এবং অনাবৃষ্টি হয় তার জন্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় আমাদের ভারতীয় কৃষি ব্যবস্থা। এবং এই কৃষি ব্যবস্থার পাশাপাশি ভারতের যে অর্থনৈতিক ব্যবস্থা সেটাও কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যদি কৃষি যদি না হয় তাহলে ভারতবর্ষের এই যে আভ্যন্তরীণ ব্যাপক সংখ্যক জনসংখ্যার আভ্যন্তরীণ চাহিদা মেটাতে গেলে ভারত সরকারকে বৈদেশিক বা বিভিন্ন দেশ থেকে শস্য বা খাদ্য ফসল আমদানি করতে হবে, তাই না? তাহলে আমদানি করতে গেলে ভারতবর্ষ যে টাকাটা নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারতো কোনো উন্নয়নমূলক কাজে বা পরিকাঠামোগত কাজে, সেটা তারা ব্যবহার করতে পারছে না। সেই মরশুমে আমদানি করতে গিয়ে পয়সাটুকু নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। যা বলছি সেটুকু তোমরা সবাই বুঝতে পারছো আশা করি। সমস্যা হলে আমাকে কিন্তু অবশ্যই বলবে। আচ্ছা, এই যে পয়েন্টটা, আধুনিক কৃষি প্রযুক্তির অভাব, দেখো দুটো ছবি আমি তোমাদের সামনে তুলে ধরেছি, এই দুটো ছবি দেখে তোমাদের কি মনে হয়? ভারতীয় কৃষিতে এখনো সেই প্রাচীন কৃষি পদ্ধতি, অর্থাৎ যে লাঙল দ্বারা চাষ, সেই লাঙল দ্বারা চাষ কিন্তু এখনো প্রান্তিক কিছু কিছু গ্রাম রয়েছে সেখানে এখনো লক্ষ্য করা যায়, অর্থাৎ যেখানে পাওয়ার টিলার বা ট্রাক্টর সেই অর্থে গিয়ে পৌঁছায়নি সেখানে কিন্তু এই লাঙলের দ্বারা চাষ এখনো লক্ষ্য করা যায়। আচ্ছা বলো তো, এই লাঙল দিয়ে একটা বৃহৎ পরিমাণ জমি বা 1 বিঘা জমি চাষ করতে সময় লাগবে, ট্রাক্টর বা পাওয়ার টিলার দ্বারা চাষ করলেও একই সময় লাগবে? লাগবে না। সময়টা বেশি তাহলে কার লাগছে? লাঙল দ্বারা, তাই না? তাহলে কোনো একটা কৃষকের যদি বেশ খানিকটা জমি থাকে তাহলে সবটুকু জমিটাকে কর্ষণ করতে গেলে দীর্ঘদিন সময় লাগবে। কিন্তু যদি আধুনিক কৃষি প্রযুক্তির সাহায্যে পাওয়ার টিলার বা ট্রাক্টরের সাহায্যে চাষ করা যায় তাহলে কিন্তু খুব সহজেই জমিটাকে কর্ষণ করা যেতে পারে, তাই তো? তবে এখন বেশিরভাগ জায়গায় 90 থেকে 95% জায়গায় এই বিশেষ করে জমি কর্ষণের জন্য পাওয়ার টিলার এবং ট্রাক্টর কিন্তু খুব বেশি পরিমাত্রায় মোটামুটি দেখা যায়, ঠিক আছে। এবং এছাড়াও এখানটাতে দেখা গেল যে তোমার চিরাচরিত সার, যে সার দিলে ফসলের বৃদ্ধি হবে, গ্রোথ হবে,
এবং উচ্চ ফলনশীল বীজ, এই উচ্চ ফলনশীল বীজও সব জায়গায় এখনো সেরকম ভাবে দেখা যায় না, বা উচ্চ ফলনশীল বীজের দাম বেশি হওয়ায় প্রান্তিক চাষিরা তারা কিন্তু এই অতিরিক্ত দাম দিয়ে সেই উচ্চ ফলনশীল বীজ তারা কিনতে পারে না। উচ্চ ফলনশীল বীজ কিনলে কি হয়, যে হেক্টর প্রতি উৎপাদনশীলতা অনেকটাই কিন্তু বেড়ে যায়। কিন্তু তারা যদি সেই চিরাচরিত পদ্ধতিতে পুরাতন তাদের যে ধান বীজ তারা চাষ করে থাকে, তাহলে তাদের কিন্তু উৎপাদন সেই অর্থে বৃদ্ধি পাবে না। ঠিক আছে। আচ্ছা, জলসেচের সুবন্দোবস্তের অভাব। যখন দেখা গেল মৌসুমী বৃষ্টিপাত, মৌসুমী বায়ুর প্রভাবে যখন বৃষ্টিপাত, যদি স্বাভাবিক হারে বৃষ্টিপাত হয়, তাহলে জলসেচের খুব একটা প্রয়োজন হবে না। কিন্তু খরা মরশুমে যে চাষ করা হয়ে থাকে সেখানে জলসেচ হয়। কিন্তু উত্তর ভারতে যে পদ্ধতিতে বা যে উন্নত পদ্ধতিতে জলসেচ করা হয়ে থাকে, ভৌমজলের ব্যবহার করা হয়ে থাকে, আমাদের দক্ষিণ ভারত বা পূর্ব ভারতে সেই অর্থে কিন্তু জলসেচ ব্যাপকভাবে প্রসার লাভ করে উঠতে পারেনি। ঠিক আছে। আবার যেখানে অতিরিক্ত পরিমাণ জলসেচ ভৌমজলের দ্বারা হচ্ছে, সেখানে কিন্তু আবার মাটিতে লবণতার মাত্রাও বৃদ্ধি পাচ্ছে। তো সেটা মানে অবৈজ্ঞানিক পদ্ধতিতে অতিরিক্ত জলসেচ করে ফেলছে, ফলে সেখানটাতেও কিন্তু সমস্যা লক্ষ্য করা যায়। এতক্ষণ আমরা এই 7টা কারণ জানলাম, যেটা হচ্ছে ভারতীয় কৃষির ক্ষেত্রে অন্যতম প্রধান সমস্যা। তো সমস্যা থাকলেই কিন্তু তার সমাধান অবশ্যই থাকবে, তাই না? কারণ সমাধান আমাদেরকেই করতে হবে, এই সমাধানগুলো মানুষ দ্বারাই সমাধান হবে। তাহলেই আমাদের কৃষি ব্যবস্থার যে সমস্যাগুলোকে যদি আমরা দূর করতে পারি, তাহলে কিন্তু আমরা ধীরে ধীরে উন্নত দেশগুলোর সাথে কৃষি ব্যবস্থায় একটা প্রতিযোগিতার সম্মুখীন করতে পারবো। ঠিক আছে। তো সমাধান হিসাবে প্রথমেই যেটা আমাদের প্রয়োজন, যে আধুনিক প্রযুক্তির প্রসার, অর্থাৎ আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করতে হবে। দেখো, যে লাঙলের পরিবর্তে যেখানে যেখানে এখনো লাঙল দ্বারা চাষ করা হয়ে থাকে, সেখানে এই যে যন্ত্রপাতিগুলো আমি দেখিয়েছি, এগুলো তো ধরো ফসল কাটার যন্ত্রপাতি, এবং সেখানটাতে ট্রাক্টর বা পাওয়ার টিলার দ্বারা চাষ করতে হবে, এবং ফসল যখন সংগ্রহ করা হবে তখন এরকম ভাবে খুব দ্রুত আমরা এই ফসল এভাবে কাটতে পারি। দেখো, প্রথম যেটা মেশিন দেখেছে ফসল কেটে সেখান থেকে ফসলকে সরাসরি ওই মেশিন গ্রহণ করে নিচ্ছে। আবার পদ্ধতি হতে পারে এটা একটা হেঁটে হেঁটে এটা শুধু ধানের গাছগুলোকে কেটে দিচ্ছে। ঠিক আছে। এছাড়াও খাল সেচ করতে পারি, বা উচ্চ ফলনশীল বীজের ব্যবহার আমরা খুব ভালো করে করতে পারি। রাসায়নিক সার, অর্থাৎ যে সবুজ বিপ্লব, যে 1960-এর দশকে সবুজ বিপ্লব হয়েছিল, তার ফলে এই আধুনিক প্রযুক্তির প্রসার ধীরে ধীরে আমাদের বৃদ্ধি পাচ্ছে। কৃষি শিক্ষা ও গবেষণা, যেটা আমরা বলছিলাম, কৃষককে সেই অর্থে প্রশিক্ষণের ব্যবস্থা নেই, ছিল না। কিন্তু ধীরে ধীরে বিগত কয়েক দশক থেকে দেখা যাচ্ছে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়, মাটি বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন গবেষণাগার যারা আছে, তারা সেই নির্দিষ্ট ওই ফসলের কৃষকের সাথে তারা আলাপ আলোচনা করে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যথেষ্ট পরিমাণে তারা শ্রম ব্যয় করছে, যেভাবে হোক, যন্ত্রপাতির প্রশিক্ষণ দেওয়া হোক বা বীজের প্রশিক্ষণ দেওয়া হোক বা বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতির প্রশিক্ষণ দেওয়া হোক, দিয়ে কৃষি ব্যবস্থার উন্নয়নের চেষ্টা করা হচ্ছে। কৃষি ঋণ দান, যেটা আমি বলছিলাম, যে ভারতবর্ষের কৃষকরা কিন্তু বেশ কিছু কৃষক গরিব, তারা কিন্তু বীজ কেনার মতো অর্থ তাদের থাকে না। ঠিক আছে। তো সেই সমস্যা দূরীকরণের জন্য বিভিন্ন সরকারি ব্যাংক হোক বা সমবায় ব্যাংক, গ্রামীণ ব্যাংক, এদের দ্বারা কৃষকদেরকে ঋণ দেওয়া হয়, এবং সেই ঋণের যেটা সুদ বা ইন্টারেস্ট বলা হয়, কৃষকদের জন্য খুব কম পরিমাণে দেওয়া হয়ে থাকে, এবং তাদেরকে এটাই বলা হয়ে থাকে যে 1 বছরের জন্য ঋণ দেওয়া হলো। কৃষক এই ফসল ফলিয়ে যখন তার থেকে লাভবান হবে, তখন কৃষক এই টাকাটা মেটাতে পারবে। ঠিক আছে। তাহলে কি বললাম? আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার, কৃষি শিক্ষা ও গবেষণা, আর কৃষি ঋণ
দান। আর কি করা যেতে পারে? যে ভারতবর্ষের বললাম শস্য সঠিক বিপণনের অভাব রয়েছে, সেইটাকে মেটানোর জন্য কি করা হচ্ছে? সেন্ট্রাল ওয়্যারহাউস অর্থাৎ একদম সরকার কর্তৃক এবং ভারতীয় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার সংস্থা আছে তাদের কর্তৃক সরকার মানে কি করছে, কৃষকদের থেকে সরাসরি ফসল সংগ্রহ করে নিচ্ছে। ঠিক আছে, তো তাদের থেকে ফসল বা শস্য সংগ্রহ করে সেগুলোকে হিমঘরে বা বিভিন্ন জায়গায় সেগুলোকে স্টোর করা হচ্ছে, স্টোর করে নির্দিষ্ট প্রয়োজনে বিভিন্ন জায়গা থেকে সেখান থেকে বাজারজাত করা হচ্ছে। তাহলে এইগুলো করা হচ্ছে বলে ধীরে ধীরে কৃষির উন্নয়ন লক্ষ্য করা যাচ্ছে। দেখো প্রথমে ছবি দেখেছি সেন্ট্রাল ওয়্যার হাউস, এখানে যেমন গোডাউন করে রাখা হয়েছে, তার পাশে দেখো গোডাউনের ছবি। এই রকম যা অংশগুলোতে ব্যাপক হারে যেখানে নষ্ট হবে না শস্য, নির্দিষ্ট পদ্ধতিতে এখানে শস্য সংরক্ষণ করে রাখা হয়। ঠিক আছে, ভূমি সংস্কার। ভূমি সংস্কার কি করা হয়েছে? স্বাধীনতার বেশ কিছু দশক পরে জমিদারি আর জোতদারি, যাদের কাছে আগে প্রচুর পরিমাণে জমি থাকতো, তার জমিদারি ব্যবস্থা বলা হতো, তাদের থেকে সেই জমিগুলোকে নিয়ে সাধারণ কৃষকদের মধ্যে নির্দিষ্টভাবে দান করে দিয়ে এবং তাদের ঊর্ধ্বসীমা মানে বিনাশ করে ভূমিহীন কৃষকদেরকে কিছু জমি দেওয়া হয়েছে। তার ফলে প্রান্তিক চাষিরা এর থেকে কিছু লাভবান হয়েছে এবং একই জমিতে বারবার একই রকম শস্য চাষ না করে তাদেরকে বিভিন্ন সময়ে দেখা গেল ধান যে সময়টা হচ্ছে ধান চাষ করার পরে অন্য একটা মরশুমে জলসেচ বা বিভিন্ন পদ্ধতিতে যদি আমরা চাষ করতে পারি, তাহলে সেই জমিটা কিন্তু শুধু শুধু পড়ে থাকবে না, সেখান থেকে কৃষক তার লাভ তুলতে পারবে তার শ্রম দিয়ে। এই যে ক্রপ রোটেশন বলা হচ্ছে, দেখো একই জমিতে কোনো একটা মরশুমে ভুট্টা চাষ করা হতে পারে, আবার ভুট্টা তুলে নেওয়ার পরে আলু চাষ হতে পারে, আবার আলু তুলে নেওয়ার পরে আখ চাষ করা যেতে পারে। ঠিক আছে, তাহলে এতক্ষণ যা বললাম ভারতীয় কৃষির সমস্যা এবং সমস্যা সমাধান, যে সমস্যা থাকলে আমাদের সমাধান করতে হবে, এইগুলো করলে তাহলে ভারতীয় কৃষি ব্যবস্থা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যাবে। তাই তো? ভেরি গুড। আচ্ছা, এবার আমরা জানবো কৃষি উন্নত অঞ্চল পাঞ্জাব এবং হরিয়ানার কৃষি উন্নতির কারণ। আমার পূর্বের ক্লাসে এটা খুব সামান্য একটা জিনিস আমরা একটু জেনেছিলাম, তো এটাতে আমরা বিস্তারিতভাবে আরো ডিটেলসে জানবো যে কি কি কারণের জন্য এই যে ভারতবর্ষের উত্তর পশ্চিম ভারত যেটা পাঞ্জাব এবং হরিয়ানা কৃষিকার্যে কেন তারা উন্নত এবং আমাদের পূর্ব ভারত বা পশ্চিমবঙ্গের মতো রাজ্য কেন আমরা তাদের থেকে পিছিয়ে আছি। কি কি কারণ, দেখো এই কারণগুলো দেখলে আমরা সহজেই বুঝতে পারবো ওই নির্দিষ্ট কৃষিজ অঞ্চল থেকে আমরা কোন কোন ক্ষেত্রে পিছিয়ে রয়েছি। ঠিক আছে, তো কি বলা হচ্ছে, উত্তর পশ্চিম ভারতে পাঞ্জাব এবং হরিয়ানা ভারতের সর্বাধিক কৃষি সমৃদ্ধ রাজ্য। এই জন্য বলা হচ্ছে যে রাজ্য দুটির 75 থেকে 85% জমিতে কৃষিকাজ করা হয়ে থাকে। যা জমি আছে তার মধ্যে 75% থেকে 85% জমিতে কৃষিকাজ করা হয়ে থাকে। এখানকার এই অঞ্চলে গম হচ্ছে দ্বিতীয় ফসল। ঠিক আছে, দ্বিতীয়, ধানও দ্বিতীয়, তৈলবীজ, ডাল, ভুট্টা, মিলেট, কার্পাস এগুলো অন্যতম শীর্ষস্থান অধিকার করে এবং বেশ বেশি মাত্রায় হয়ে থাকে এবং প্রায় সব ফসলের হেক্টর প্রতি উৎপাদনশীলতা অনেকটাই বেশি। ঠিক আছে, সেই জন্য এরা কিন্তু বেশ উন্নত। তো কি কি কারণ রয়েছে উন্নত হওয়ার? প্রথমে প্রাকৃতিক কারণগুলো আমরা আলোচনা করব। 1 নম্বর হচ্ছে সমতল জমির প্রাচুর্য। কি কি সমতল জমি এখানে রয়েছে? তো দেখা গেল যে পাঞ্জাব এবং হরিয়ানাতে সিন্ধু এবং গঙ্গার যে পার্শ্বদেশ যে অংশগুলো রয়েছে, এই দুটো নদীর ফলে কিন্তু এখানে বেশ উর্বর পলিমাটির সমভূমি লক্ষ্য করা যায় এবং যদি ঢাল হয় তাহলে সেটা খুব মৃদু ঢালু। ঠিক আছে, এবং জমির ক্ষেত্রে সুবৃহৎ এবং অখণ্ড জমিও এখানে একসঙ্গে এক লপ্তে বেশ খানিকটা জমি আমরা পেয়ে যেতে পারি। তাহলে যখন একসঙ্গে অনেকটা জমি আমরা পেয়ে যাব তখন কি হবে, খুব সহজেই আমরা সেখানে
যন্ত্রপাতির ব্যবহার করতে পারবো। তো এইখানটাতেই পাঞ্জাব এবং হরিয়ানা এইখানটাতেই কিন্তু তারা বাজিমাত করে দিচ্ছে। যেহেতু পাঞ্জাব সিন্ধু এবং গঙ্গার পার্শ্বদেশীয় সমভূমি অঞ্চল, উর্বর মাটিটা আমি পরে বলছি, এবং বড় যখন জমি এক লক্ষে পেয়ে যাচ্ছে তখন কিন্তু যন্ত্রপাতিকে সঠিক পরিমাণে ব্যবহার করতে পারছে। উর্বর মাটি কি কি রয়েছে? শতদ্রু এবং ইরাবতী যে নদী, এই শতদ্রু ইরাবতী নদীর নবীন পলি দোআঁশ, অর্থাৎ নবীন মাটি, সেটা যথেষ্ট উর্বর। আর দোআঁশ মাটি কৃষি কাজের পক্ষে কিন্তু খুবই আদর্শ। দেখো ছবিটা আমি দেখিয়েছি, এই ছবিটায় দেখো জমির পরিমাণটা দেখো কতটা থেকে বোঝা যাচ্ছে, এবং এটা কিন্তু পাঞ্জাব হরিয়ানারই অংশ। খুব বড় জমি, বৃহৎ জমি একসঙ্গেই দেখো কর্ষণ করা হয়েছে। ঠিক আছে, আর প্রথমের ছবিটা দেখো, এটা পাঞ্জাব এবং হরিয়ানা, দেখো মাঝখান দিয়ে নদীগুলো বয়ে গেছে, এই শতদ্রু ইরাবতী বা গঙ্গার কিছু উপনদী বয়ে যাওয়ার জন্য এখানটায় কিন্তু প্রচুর সমতল জমি আমরা পেয়েছি, এবং সেখান থেকে উর্বর পলিমাটিগুলো আমরা পাচ্ছি। আচ্ছা, এই যে অংশে পাঞ্জাব এবং হরিয়ানা অংশে জলবায়ু কিন্তু খুব অনুকূল। কেন অনুকূল? আরব সাগরীয় শাখায় যে মৌসুমী বায়ু আরব সাগরীয় শাখা রয়েছে, সেই আরব সাগরীয় শাখা থেকে 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টি হয়। ঠিক আছে, আর মাঝারি যে তাপমাত্রা থাকে খারিফ চাষের ক্ষেত্রে তখনও চাষ করা হয়। আবার শীতকালে পশ্চিমী ঝঞ্ঝায়, শীতকালেও কিন্তু সেখানে একটা খুব পশ্চিমী ঝঞ্ঝা হয়, তার জন্য খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত হয়, 20 থেকে 30 সেন্টিমিটার। ঠিক আছে, এই জন্যই এইখানটাতে আহ তোমার শীতকালে যেটা জলসেচ করতে বেশি হচ্ছে না, শীতের যে বৃষ্টিটা হচ্ছে তার দ্বারা কিন্তু এখানে সহজেই কৃষিকাজটা করা যাচ্ছে। এছাড়াও মানে তোমার গ্রীষ্মকালীন সময়ে দেখা যাচ্ছে বা বর্ষাকালীন সময়ে যখন সেখানটাতেও 150 থেকে 200 সেন্টিগ্রেড যে বৃষ্টি, সেই বৃষ্টির জন্য কিন্তু এখানে ব্যাপকভাবে চাষ করা হয়। এবং উষ্ণতাও, এখানটায় উষ্ণতা তোমার 15 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা লক্ষ্য করা যায়। এই উষ্ণতার দ্বারা রবি ফসলও এখানে চাষ করা হয়ে থাকে। ঠিক আছে, জলবায়ু দেখছো, জলবায়ু কিভাবে এই অঞ্চলে মানে যথেষ্ট ভালো, মানে কৃষি কাজের জন্য যথেষ্ট ভালো। ঠিক আছে, আচ্ছা প্রাকৃতিক কারণে তিনটি আমরা বললাম, আর এরপর রয়েছে আর্থ-সাংস্কৃতিক কারণ, যে অন্যান্য যে কারণগুলো রয়েছে, যে কারণগুলোর জন্য আরো বেশি এগিয়ে গেছে। দেখো প্রকৃতি তো কারোর উপরে হাত নেই প্রকৃতির, তো প্রকৃতির ওপরে কেউ কিছু বলতে পারে না। খামখেয়ালি হলে আমাদের এখানেও খামখেয়ালি হবে বা পাঞ্জাব হরিয়ানাতেও হবে, তো সেটা নিয়ে কিছু বলার নেই। কিন্তু তাছাড়াও বিশেষ করে তারা এগিয়ে গেছে মূলত একটা কারণ, সেটা হচ্ছে 1964-65 সাল নাগাদ কৃষি বিজ্ঞানী এম.এস. স্বামীনাথন, তার নেতৃত্বে কি হয়েছিল, এখানে এই পাঞ্জাব আর হরিয়ানাকে কেন্দ্র করে সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল। কি হয়েছিল তখন? আধুনিক যান্ত্রিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে এবং তোমার সার, তারপরে কীটনাশক, বিভিন্ন জিনিস ব্যবহার করে গম, ধান, জোয়ার, বাজরা, ভুট্টা এবং ডাল উৎপাদনে সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল। ঠিক আছে, এবং তখনই একটা কৃষি পদ্ধতি চালু হয়েছিল, ইন্টেন্সিভ এগ্রিকালচারাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম, অর্থাৎ সর্বস্তরে এই কৃষি ব্যবস্থাটাকে যাতে সর্বোচ্চ হারে ছড়িয়ে দেওয়া যায় তার জন্য ব্যাপক প্রচেষ্টা চালানো হয়েছিল। তো এইরকম ভাবে যখন কৃষি প্রযুক্তি, বিভিন্ন উন্নত কৃষি প্রযুক্তি বা কৃষকের প্রশিক্ষণ বা রাসায়নিক সার বা কীটনাশক প্রয়োগ করে বিভিন্ন খাদ্য ফসল তাদের যখন উৎপাদন অনেকখানি বেড়ে গেল, তারা কিন্তু কৃষি পদ্ধতিতে অনেকটাই এগিয়ে গেল। এবং এটা আমরা বলতে পারি ভারত সরকারের একটা অন্যতম সফলতার পাশাপাশি ব্যর্থতা। কেন ব্যর্থতা আমি এই জন্যই বলছি, যে এই যে সবুজ বিপ্লব বা এম.এস. স্বামীনাথনের নেতৃত্বে এই যে উত্থাপন, এটা শুধুমাত্র এই উত্তর পশ্চিম ভারতের মধ্যেই সীমাবদ্ধ থেকে গেছে। এটা যদি সমগ্র
ভারতবর্ষে সমগ্র ভারতব্যাপী যদি এই কৃষি ব্যবস্থাটাকে সেই 60, 65, 70 সাল থেকে যদি ছড়িয়ে দেওয়া যেত, তাহলে ভারতবর্ষের এই দক্ষিণ বা পূর্বের দিকের রাজ্য, তাহলে কিন্তু তারা আরো উন্নতি লাভ করতে পারত এবং আজকে ভারতবর্ষ কৃষি ব্যবস্থায় অন্যতম স্থান দখল করত পৃথিবীর মধ্যে। তো এই যে 1960 সাল 65 সাল নাগাদ যে কৃষি ব্যবস্থা পাঞ্জাব হরিয়ানাতে গ্রহণ করা হয়েছিল, দেখা যাচ্ছে সেই ব্যবস্থা প্রায় 30 থেকে 35-40 বছর পরে এই ভারতের অন্য যে প্রান্ত যেখানটাতে এর প্রভাব বা প্রসার হয়নি, সেগুলো এখন আসছে 30-40 বছর পরে। তাহলে বেশ অনেকটাই পিছিয়ে গেল কৃষিক্ষেত্রে। এখানকার যে কৃষকরা ছিল যারা, তারা বেশ খানিকটা পিছিয়ে গেল সেই কৃষক অপেক্ষা, তাই না? তো কি কি কারণ সেখানে তখন লক্ষ্য করা গেছিল? এক হচ্ছে উচ্চ ফলনশীল বীজ। তো ব্যাপক পরিমাণে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় বা গবেষণাগারদের সাথে বা বৈদেশিকভাবে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল বীজ, উচ্চ ফলনশীল গম বীজ, যেমন সোনালিকা, কল্যাণ সোনা, সোনারা, হীরা, সুজাতা, HIV, এগুলো গম বীজ। আবার রত্না, জয়া, পদ্মা, পঙ্কজ, পলমন, এগুলো ধান বীজ। ঠিক আছে? আবার ভুট্টা বীজ কিছু কিছু রয়েছে, গঙ্গা, বায়ো, এই যে ভুট্টা বীজ, এগুলো ব্যবহারের ফলে উৎপাদনের মাত্রা কিন্তু পূর্বের থেকে অনেকটাই বৃদ্ধি পেয়ে গেছিল। ঠিক আছে? তা উচ্চ ফলনশীল বীজ এই ওই অঞ্চলে, মানে যদি কৃষি উন্নতির অন্যতম প্রধান কারণ বলা যায় আর্থসাংস্কৃতিক হিসাবে, এটা কিন্তু অন্যতম প্রধান একটা কারণ। ঠিক আছে? যন্ত্রপাতি, দেখো এই যে অনেকগুলো যন্ত্রপাতি ওপরে আমি ছবি দেখিয়েছি, এই যন্ত্রপাতি কিন্তু তখন থেকে ধীরে ধীরে সেখানে কাজে লাগানো শুরু হয়ে গেছিল, অর্থাৎ ব্যয় সংকোচ এবং উৎপাদন বৃদ্ধি করার জন্য কৃষির বিভিন্ন পর্যায়ের কাজে শক্তিচালিত ট্রাক্টর, পাওয়ার টিলার, লেবেলার, পাম্প সেট, স্প্রেয়ার, দেখো নিচে দেখো স্প্রেয়ার, চিপ কাটার, হারভেস্টার, থ্রাশার বিপুল সংখ্যায় ব্যবহার করা শুরু হয়ে গেছিল। এবং এই ধরনের যন্ত্রপাতি তখন থেকেই পাঞ্জাব হরিয়ানাতে ব্যাপকভাবে প্রয়োগ হচ্ছিল। কিন্তু এই যন্ত্রপাতি দেখা গেল খুব বেশি হলে 1 দশক হলো আমাদের পশ্চিমবঙ্গে এই ধরনের যন্ত্রপাতিগুলো আমরা এখানটায় প্রচলন দেখতে পাচ্ছি। ঠিক আছে? ট্রাক্টর, পাওয়ার টিলার হয়তো বেশ খানিকদিন আগেই চলে এসেছে, কিন্তু যে পরিমাণে বা যে সময়ে আসা উচিত ছিল সেই সময়টা আসেনি। সংগঠিত জলসেচ, দেখো জলসেচ করা হচ্ছে, দেখো কূপ দ্বারা, নলকূপ দ্বারা বা ভৌমজলের জলসেচ করা হয়, বা বিভিন্ন অংশে নদী থেকে খাল কেটে, দেখো এই যে খাল একটা আমি দেখিয়েছি, নদী থেকে খাল কেটে খালের মাধ্যমে জল কৃষি জমির সাথে সংযুক্ত করা হয়েছে, প্রয়োজন মতো সেখান থেকে জল ব্যবহার করা হয়েছে। এছাড়াও সেখানে অনেক জায়গায় যে বহুমুখী নদী পরিকল্পনা, নদীতে বাঁধ দেওয়া হয়েছে, বাঁধ দিয়ে সেখান থেকে জল গ্রহণ করা হয়েছে। ঠিক আছে? তো এরকম ভাবে জলসেচ করা হয়ে থাকে এবং একই জমিতে সারা বছর ধরে একটা মাত্র ফসলের চাষ করা হলো আর বাদ বাকি সময় কৃষি জমি শুধুমাত্র পড়ে থাকবে এমনটা নয়। একটা জমির চাষ বা একটা ফসলের চাষ হয়ে যাওয়ার পরেই পরবর্তীতে আবার অন্য ফসলের চাষ করা হচ্ছে সেখানে, সেখান থেকে কৃষক আবার দ্বিতীয়বার লাভবান হচ্ছে এবং সারা বছর জমিটাকে ব্যবহার করলে কৃষক যে একবার লাভ হতো, এখন কিন্তু সেটা 2 বার কিংবা 3 বারও লাভবান হচ্ছে। ঠিক আছে? এবার এই যে স্প্রেয়ার পদ্ধতি, দেখো স্প্রিংলার বলা হয়, এরকম ভাবে পাইপ দিয়ে জমির মাঝখানে এগুলো রেখে দেওয়া হয়েছে। তোমাকে পাইপ নিয়ে সব জায়গায় যেতে হবে না এবং তুমি এক জায়গাতে জল দিলে দেখা গেল জলের অনেকটা অপচয় হয়ে যায়। তো বিভিন্ন জায়গায় এটাকে দিয়ে দেওয়া হলো, সব জায়গায় জলটা সমানভাবে ছড়িয়ে যাওয়ার জন্য। আর কি রয়েছে? রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ। তো দেখো রাসায়নিক সার প্রয়োগ তো করতেই হবে। তো শস্যের ফলন বৃদ্ধি এবং রোগ পোকার হাত থেকে বাঁচার জন্য নির্দিষ্ট পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করা হতো। পরিকাঠামোর উন্নয়ন করা হয়েছে। কি পরিকাঠামোর উন্নয়ন? যে এই যে কৃষি জমি থেকে বাজারজাত বা গোডাউন পর্যন্ত যে অংশটুকু রয়েছে সেই পর্যন্ত রাস্তা তৈরি করে দেওয়া, প্রতিটি গ্রামে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়া, অর্থাৎ যাতে মেশিন ব্যবহার করতে পারে,
বা পাম্প সেট ব্যবহার করে জলসেচ করতে পারে। এরকম বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়ন কিন্তু গড়ে তোলা হয়েছে এই অঞ্চলে। এরপর রয়েছে কৃষি ঋণ। কৃষি প্রযুক্তিগত বা কৃষির বিভিন্ন যন্ত্রপাতি, এই যে বড় বড় যন্ত্রপাতি দেখালাম, এগুলো কিন্তু ক্রয় করতে বেশ খানিকটা অর্থের প্রয়োজন হয়, এবং এগুলোকেই কৃষক যাতে সরাসরি বা সহজে ঋণ পায় তার জন্য এখান থেকে ব্যবস্থা করে দেওয়া হয় বিভিন্ন সমবায় ব্যাংক বা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে। আর রয়েছে প্রশিক্ষণ। দেখো, এরকম ভাবে কৃষককে নির্দিষ্ট পদ্ধতিতে তাদেরকে মোবাইলের স্ক্রিনে কিভাবে কি করলে পরিবর্তন হবে, কোন সার প্রয়োগ করলে কতটা বৃদ্ধি হবে, কোন কীটনাশক প্রয়োগ করলে এই পোকামাকড়গুলো নষ্ট হয়ে যাবে এবং ফলন বৃদ্ধি পাবে সেগুলো, এবং নির্দিষ্ট অর্গানাইজেশনের মাধ্যমে, এনজিও হতে পারে বা সরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে হতে পারে, কৃষি গবেষণাগারের মাধ্যমে হতে পারে, কৃষকদেরকে নির্দিষ্টভাবে নির্দিষ্ট পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই অঞ্চলে। বিশেষ করে অনেকদিন ধরে দেওয়া হচ্ছে, ফলে কৃষকরা অনেকটাই তারা এই কৃষিকাজ সম্পর্কে তারা আরো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। ঠিক আছে, তো এই নির্দিষ্ট কারণগুলির জন্যই ভারতবর্ষের এই পাঞ্জাব এবং হরিয়ানা অঞ্চল অন্যান্য রাজ্য অপেক্ষা কৃষিতে অনেকটাই তারা উন্নতি লাভ করতে পেরেছে। বোঝা গেল তো? আচ্ছা, আমি তোমাদের যেটুকু অংশ আলোচনা করলাম, তো তার মধ্যে কিছু কিছু প্রশ্ন আমি তোমাদের বলে দিয়েছি। দেখবে যা প্রশ্ন বলেছি সব কিন্তু এই অংশে খুব সুন্দরভাবে তোমাদেরকে আমি আলোচনা করে দিয়েছি। তো আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের সবাইকে, তোমরা এই প্রশ্নগুলো বাড়ি থেকে খেলে গিয়ে খুব ভালোভাবে এই প্রশ্নগুলোকে একটু দেখবে, যাতে সবার খুব ভালোভাবে মনে থাকে। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করব। ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাস আমাদের এখানে এই পর্যন্তই থাকবে, সমাপ্ত। তো ভারতীয় কৃষি ব্যবস্থা আমরা সম্পূর্ণভাবে পাঠ্যসূচি অনুযায়ী সমাপ্ত করলাম আজকের ক্লাসের পর আজকের ক্লাস নিয়ে। পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আজকের জন্য থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।